ক্ষুব্ধতা যদি থাকে, কোনো ক্ষোভ যদি থাকে, আমরা সেটা প্রকাশ করতে চাই। সেই রকম একটা কর্মসূচিতে সরাসরি পুলিশ বাহিনী হামলে পড়ল। জয়নুল আবেদিন ফারুক বহু বছর ধরে রাজনীতি করে। তার ছাত্র জীবন থেকে, কলেজ জীবন থেকে, নোয়াখালীর ওই কলেজে পড়বার সময় থেকে আমার যতদূর মনে পড়ে উনি সাহসের সাথে রাজনীতি করেছেন। যখন অন্যায় দেখেছেন তার প্রতিবাদ করেছেন, কিন্তু এই পর্যন্ত তার উপরে কোনো বেয়াদবি, মুসলমানশিপ, গুন্ডামি, পাটনামির অভিযোগ নাই। তিনি সামনে গিয়ে জিজ্ঞেস করেছেন কেন, কি হয়েছে, পুলিশ এটাকে প্রতিবাদ করছে কেন বা বাধা দেওয়ার চেষ্টা করছে কেন। আমি আবার আপনাদের মনে করিয়ে দিই, বিরোধী দলের চিফ হুইপ, যিনি সরকারের উপরে সবচাইতে বড় শক্তিশালী লাঠি চালাতে পারেন, লাঠি বাজি না, কথা দিয়ে সংসদের মধ্যে বলবেন সরকার যদি কোনো অন্যায় করে সেই কথা সরকারি দল শুনতে বাধ্য, সেই মানুষ পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেছে তোমরা এরকম করছো কেন, কি দোষ। সাথে সাথে যেরকম ডাকাতের মতো তার উপরে হামলা করেছে সেই দৃশ্য আজ হয়তো আপনারা টেলিভিশনে পাবেন না, টেলিভিশন তো তাদের দখলে। এবং সরাসরি যখন হামলা করতে গেছে সেই প্রথম আমি দেখলাম জয়নুল আবেদিন ফারুক পুলিশের এই আক্রমণাত্মক ভূমিকা দেখবার পরে আত্মরক্ষার জন্য ওখানেই নেম প্লেটে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছে। আর পুলিশ যেরকম ভিমরুল পেছনে ছোটে সেই রকম পেছনে ছুটেছে। আবার ভাবে বিরোধী দলের চিফ হুইপ সামনে যাচ্ছে পুলিশের আক্রমণ থেকে বাঁচাতে, আর পুলিশ কোনো গুন্ডা পান্ডাকে নয়, একজন বিরোধী দলের বিশিষ্ট নেতার পেছনে এইরকম করে ছুটছে তাকে আক্রমণ করবার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য শারীরিকভাবে। ওই ভবনের কাছাকাছি পৌঁছাবার আগেই তারা তাকে ধরেছে, আর তারপরে যেরকম নির্দয় প্রহার করা হয়েছে টেলিভিশনে সেটা দেখানো হয়েছে। আজও সেই ছবি যদি বাংলার মানুষকে দেখানো হতো মানুষ ভাবত। অবশ্য নতুন করে ভাববার কিছু নেই, যারা ক্ষমতায় আছে এখন যে পুলিশ তারা যে বর্বর, অসভ্য। আমি এরকম করে বললে হয়তো পুলিশ বাহিনী পারলে আর একটা বিধি দেবে, নাহলে ফোন করে একটা ধমক দেবে আপনি পুলিশ বাহিনীকে অসভ্য বলেন কেন। আমি বলি কারণ পুলিশকে যারা চালায় তারা অসভ্য বর্বর, যারা নির্দেশ দেয় তারা অসভ্য বর্বর। মানবতার প্রতি তাদের কোনো ভালোবাসা, শ্রদ্ধা, দয়া কোনো কিছু নাই, গণতন্ত্রে বিশ্বাসই করে না। জয়নুল আবেদিন ফারুককে কয়েকজন বিএনপির মহিলা নেত্রী, তার মধ্যে মহিলা সংসদ দুজন ছিলেন, তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন, পাপিয়া প্রোটেকশন দেওয়ার চেষ্টা করলেন। ওরা নারী সংসদের উপরে হামলা করল। সেই জায়গায় একটা খোয়া বিছানো ব্রিজ, তার উপরে যাওয়া রাস্তার উপরে জয়নুল আবেদিন ফারুক শুয়েছিলেন, আহত। তখন তার বলবার ক্ষমতা নেই। 14 বছর পার হয়েছে, সারা দেশের মানুষ চিঠি করেছে, ধিক্কার দিয়েছে, বিচার চেয়েছে। জয়নুল আবেদিন ফারুক পুলিশের কাছে গেছেন যখন তিনি মোটামুটি সুস্থ হয়েছেন। এই ঘটনায় সংসদে কোনো আলোচনা করতে দেওয়া হয়নি। এই ঘটনায় সরকারি দলের নেতৃবৃন্দ, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি করে দুঃখ প্রকাশ করেন এবং তারপর থেকে লাগাতার কি হয়েছে জানে আপনারা। জয়নুল আবেদিন ফারুকের এই সমস্ত প্রতিবাদ, আহাজারি, আকুতি, বিচারের দাবি উপেক্ষা করেছেন। তার পাশাপাশি তারা সরাসরি বিদ্রুপ করেছে এবং পুলিশকে বাহবা করেছে। জয়নুল আবেদিন ফারুক মামলা করেছিলেন, সেই মামলা এখন নাই, পাল্টে জয়নুল আবেদিন ফারুকের উপরে মামলা হয়েছে। সেই মামলা চলে, সেই মামলা এখন পর্যন্ত চালু আছে। কিসের? জয়নুল আবেদিন ফারুকের বিরুদ্ধে। এইরকম যারা শাসক, এইরকম যারা বিজয়ী,
এইরকম যারা ইতর টাইপের তাদের অধীনে যে পুলিশ আছে সেই পুলিশ কি করবে? সেই পুলিশের কাহিনী দেখছেন না? একটা পুলিশের উপর দেশের আইন শৃঙ্খলা বলতে পারেন প্রায় সবকিছু নির্ভর করে। মানুষের জানমালের নিরাপত্তা নির্ভর করে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করে। আমি আবারও বলি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের। জনগণের জান বা ইজ্জতের রক্ষার দায়িত্ব তাদের। অথচ সেই পুলিশের যিনি প্রধান, তার নামে পত্রিকায় রিপোর্ট দেখছেন। সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা যারা আছেন তাদের মনে করিয়েছি, মার্চ মাসে বেনজির আহমেদের বিরুদ্ধে একটা রিপোর্ট এসেছে, প্রায় একই রিপোর্ট। সেই রিপোর্টের পরে 3-4 মাস পার হয়েছে, সরকার কোন ব্যবস্থা নেয়নি। সরকার একটা তদন্ত করতে দেয়নি। সরকার তো বেনজিরদের সরকার, আজিজদের সরকার, বাচ্চুর সরকার, এবং এই যে এই সাবন্না ধরা পড়ল এদের সরকার। সরকার মনে করে, তারা জানে তাদেরকে মানুষ চায় না, তারা জিনিসের দাম কমাতে পারে না, তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবার মতো ক্ষমতা নেই। তাদের কাছে একটাই একটাই পক্ষ, তারা ক্ষমতা চায়, যে কোনো প্রকারে ক্ষমতা রাখতে চায়। আর যে কোনো প্রকারে ক্ষমতা যদি রাখতে হয়, তাহলে পুলিশ লাগবে, তাহলে সেনাবাহিনী লাগবে, তাহলে জনগণের উপর যারা অত্যাচার নির্যাতন করে, যাদের আইনি ভাবে অত্যাচার নির্যাতন কিংবা অবিচার সুবিচার কুবিচার করবার ক্ষমতা আছে, তাদেরকে হাত করতে হবে। অতএব খুবই স্পষ্ট, এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে। আমাদের ক্ষমতায় রাখো, বিনিময়ে তোমরা যা খুশি তাই করো, এবং তাই করছে এখন। শুরুটা কিন্তু সেই সময়, হয়তো আরো কিছু আগে, কিন্তু স্পষ্ট ব্যাপার হচ্ছে আজ থেকে 2 দিন পরে 6 জুলাইয়ের ঘটনা। সেই দিনের ঘটনার পরে সরকার সরাসরি বুঝে দিল, বিরোধী দলের নেতাদের পিটিয়ে শুইয়ে ফেলো, যদি মরেও যেত তাকে পুরস্কৃতই তো করেছে, তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা হয়নি। সেই সময়কার পুরস্কার সুযোগ আজ তিনি বা তারা কোথায় প্রতিষ্ঠিত? আমি আবার বলি, নিজের ছেলেও যদি অপরাধ করে, পিতা বা গুরুজন মুরব্বী যারা তার দেখাশোনা করে, তারা যদি তার অপরাধকে উপেক্ষা করে, মার্জনা করে, মাফ করে দেয়, বাধা দেয়, সেই পুত্র একদিন একটা মেয়েকে রাস্তা থেকে তুলে দিয়ে নিজের বাড়িকে বাপের সামনে ধর্ষণ করলেও বাবার পরিবার কিছু থাকবে না। এমন একটা সরকার খালি ক্ষমতায় থাকবার জন্য তারা পুরো পুলিশ বাহিনীকে সব ধরনের উৎকোচ দেওয়া থেকে শুরু করে অন্যায়গুলো করেছে। রাস্তায় যে পুলিশ ভাইরা ডিউটি করে, মাঝে মাঝে আমাদের মিছিল বেরিয়ে মিছিলে বাধা দেয়, আমি তাদের কথা বলছি না। আমি জানি তারা ভাগও পায় না, আমি জানি তাদের বাড়িতে এখন অভাব, কিন্তু তাদের যারা নির্দেশ দেয়, যার উপর থেকে তাদেরকে পরিচালনা করে, তারা এই কাজের জন্য ক্ষমতায় টিকে থাকে, আর সেই ক্ষমতায় টিকে থেকে সম্পত্তি লুটপাট করে। বেনজির আহমদ তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ, আসাদুজ্জামান মিয়া তার 2 নম্বর প্রমাণ। ভাবতে পারে একটা দেশের পুলিশ বাহিনী প্রাক্তন আইজি সহ এই পর্যন্ত এসপি পর্যন্ত কতগুলো মানুষ, কতগুলো পুলিশ অফিসার এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে। আমরা এদের সম্পর্কে কথা বলিনি। সর্বশেষ তদন্ত করেছে এনবিআর, এবং এনবিআর পুলিশ কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট সহ সবার উপরে তদন্ত করে যে পুলিশ বের করেছে। এখন এদের সম্পর্কে কথা বলবার কোনো কিছু সরকারের কাছে দেখছি না। আমি আবারও বলি, যতদিন পর্যন্ত সরকার জয়নুল আবেদিন ফজলের উপরে এই ঘটনার বিচার না করবে, ততদিন পর্যন্ত পুলিশ বাহিনীর উচ্চাভিলাষ, লোভ অথবা ক্ষমতার কাপড় বন্ধ করা যাবে না।
আমাদের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী দল বাংলাদেশ আওয়ামী লীগ আছে, সাংবাদিক বন্ধুগণ যারা লেখালেখি করেন, যারা বক্তৃতা করেন, মানুষের সাথে কথা বলেন, তাদের সবাইকে বলুন, ওই যে বলে না চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বড় ধরো, দুই দিকেই সহায়তা করে, দুই দিকেই সাপোর্ট দেয়, আর তারপরে বয়ান তৈরি করে কি করবে, মানুষ খারাপ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছে, মানুষের এত লোক, এত টাকা তাদের কি দরকার, মানে উনি একেবারে নাদান অবুঝ একটি বালিকা, বোঝেন না যে মানুষের টাকার লোক কেন, মানুষ এত টাকা কি জন্য নেয়, কিভাবে নেয়। আমি বলি আপনাদের, ওই যে বিরাট একটা রিসোর্ট গোপালগঞ্জে করলেন বেনজির আহমেদ, সেই বেনজির আহমেদের রিসোর্ট দেখা গেছে না? কেউ যদি টাকা চুরি করে ব্যাংকের মধ্যে রাখে, আপনি দেখি যাবেন, কিন্তু শত শত একর জমি দখল করে হিন্দুদের, ওরা বলে মাইনরিটির পক্ষে তারা আছে। আমরা কতবার বলেছি এই সরকার, এই দল মাইনরিটির পক্ষের দল নয়, এরা ধর্ম নিরপেক্ষতার জিকির করে, এরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে না, এরা মাইনরিটির স্বার্থ রক্ষা করে না। কতবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, এই পুলিশ অভিযোগের নামে কমপ্লেন করেছেন, এরা হিন্দুদের উপরে জোর করে সহায় সম্পত্তি দখল করছে, আপনি ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রী করে ব্যবস্থা করেছেন, করেননি। বেনজির আহমদ যে রিসোর্ট বানাচ্ছে দেখা যাচ্ছে না? আপনি খালি ফ্লাইওভার দেখতে বলেন, আপনি খালি ব্রিজ দেখতে বলেন, বর্তীরা একবার বলেন না কারা কারা কোথায় কোথায় দুর্নীতি করেছে, আপনারা দেখেন। ওইটা বলেন, বলে কি করবো বলেন, মানুষের লোভ এত বেশি, টাকা সব বিদেশে পাঠিয়ে দেয়, বিদেশের ব্যাংকে রাখে। আপনি কি করেন? আঙ্গুল চষেন? বিদেশের ব্যাংকে যায় কিরকম করে? বিদেশের ব্যাংকে যাওয়া বন্ধ করা যায় না? বিদেশের ব্যাংকে লুটপাট চুরি বন্ধ করা যায় না? কথা হচ্ছে আপনি নিজে এগুলোকে উৎসাহ দেন, তারপরে সংসদের মধ্যে বিরাট করে বক্তৃতা করেন আমার সরকার জিরো টলারেন্সে আছে, কোনো দুর্নীতিকে আমি ছেড়ে দেবো না। উনি এই দিক দিয়ে বক্তৃতা করেন, ওই দিক থেকে ফলের মধ্যে থেকে, ব্যাগের মধ্যে থেকে আরো দুর্নীতির কাহিনী বেরোয়। সব শেষে আমি গতকালকেও একটা সমাবেশে বক্তৃতা করেছি, বলিনি, আমি প্রধানমন্ত্রীকে, সরকারকে, যারা যারা আমাকে শোনেন তাদের সবাইকে বলি, বানিয়ে বানিয়ে কথা বলি, অন্যায় অভিযোগ করি না, মিথ্যা অভিযোগ করি না। পরশু থেকে আমি দেখছি আমাদের ডেপুটি স্পিকারের ছেলে নাকি 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সাংবাদিকরা জানি, জিজ্ঞেস করেছে, পরিবার থেকে বলা হয়েছে না ও তো বেড়াতে গেছে, কিন্তু 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকির ঘটনা কি আছে? এই ট্যাক্স দিয়ে তার সম্পর্কে করে মামলা হয়েছে, কথা হয়েছে। গতকাল দেখলাম 2টি পত্রিকা পর্যন্ত রিলিজ করছে, ওদের একজন সাধারণ সম্পাদক আছে না, কার করতে থাকে, উনি বলেছে ওরা তো আমাদের দলের কেউ না, ওই একটা আছে আজিজ। মানে লজ্জায় কথা বলা যায় না, নিজের ভাইদের জাল ভাগপটের সপক্ষে সার্টিফিকেট দেয়, সেই রকম একটা মানুষ সেনাবাহিনীতে পাচ্ছিল। এই পরিবার সম্পর্কে সরকার জানে না। পুলিশের একটা চিপায় চাকরি যদি দিতে হয় তাহলে আগে বলে ব্যাকগ্রাউন্ড দেখো, দেখে এর পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন, চাচা চাচি, ভাই বোন, কাজিন 1 নম্বর নয়, 2 নম্বর নয়, 5 নম্বরে যদি দেখা যায় কোনো চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল, তাহলে তার চাকরি হয় না, ওই খোঁজ দিতে পারে। কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছেন, তার পরিবারের খোঁজ নেই। তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে, জানতো না? আমি তার সঙ্গে জেলে ছিলাম, জানি, দেখেছিলাম জেলের মধ্যে যে দাপটের সঙ্গে চলতেন, জানতেন তিনি তার কিছু হবে না এবং শেষ পর্যন্ত কিছু হয়নি। কিছু কিছু মানুষকে হঠাৎ হঠাৎ সামনে আনে, খুব রসিকতা করে, হাসি ঠাট্টা করে, লোকজনকে হাসায় এবং তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন, রাষ্ট্রের প্রধান 1 নম্বর ব্যক্তি। রসিকতা করতে করতে তিনি এই খুনিদের
মুক্তি সনদে সই করে দেন। রসিকতা করতে করতে উনি তাদেরকে আরো প্রমোশন দেওয়ার ব্যবস্থা করেন আর নিজের এলাকায় আবার জিতবার জন্য পথ তৈরি করেন। খুব সুন্দর একটা রাস্তা বাড়ান আর সব সরকারি দল মিলে সরকারি প্রশংসা করতে থাকেন যে দেখো কত চমৎকার রাস্তা বাড়ানো হয়েছে। 3 বছর 4 বছর 5 বছর যেতে যেতে সেই বাঁধের কারণে বন্যায় সিলেট সব কিছু করতে যায়। এরা একটা জালিম সরকারি কেমন নয়, এরা প্রতারক সরকার। সংসদের মধ্যে তিনি যে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর ওরাও বলতে শুরু করলো আমাদের প্রধানমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, উনি দুর্নীতির ব্যাপারে তিনি জিরো টলারেন্সে আছেন। ব্যানার্জিকে উনি প্রথম চেনেন, আজিজকে উনি প্রথম দেখেছেন, আজিজের ভাই যারা যারা আছে তাদের প্রথম দেখেছেন। এদেরকে উনি প্রশ্রয় দেননি, উনি প্রবেশন দেননি। উনি জেনে জেনে যেখানে প্রধানমন্ত্রী, একটা ছোট্ট গল্প বলি, পুলিশের নয় সিভিল সার্ভিসের একজন বড় কর্মকর্তা প্রমোশনের জন্য তার কাছে ফাইল দিয়েছে। উনি ফাইল দেখছেন আর জিজ্ঞেস করছেন এই ব্যাকগ্রাউন্ড কি, এই ব্যাকগ্রাউন্ড কি। যিনি ছিলেন ওই পুরা স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান, তিনি বলেছেন এর আগে একটু বিএনপির সঙ্গে যুক্ত ছিল, ও ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিল, ইত্যাদি ইত্যাদি। দেখা গেল 15 জনের মধ্যে 12 জন বিরোধী দলের সঙ্গে বা বিএনপির সঙ্গে যুক্ত ছিল। পুরো ফাইল নিয়ে ওই সেক্রেটারির মুখে বলে বললেন এই সমস্ত ফালতু জিনিস আমার কাছে নিয়ে আসবে। মামলা দেন আমার নামে। মামলা অনেক দিয়েছে, আমি কয়েক জায়গায় বলেছি আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই। আমার পাসপোর্ট আটকে রেখেছেন কেন 10 বছর ধরে। আর এই প্রেস কার্ডের বক্তৃতায় আমি দাবি করেছিলাম, কারণ তারাও আগে দাবি করেছিল এই দুজন চিহ্নিত দুর্নীতিবাদ যাদের নাম এসেছে আজিজ, ব্যানার্জি, অন্যান্যরা, এদের পাসপোর্ট জব্দ করা। কিন্তু পাসপোর্ট তো জব্দ করেনি, সেই পাসপোর্ট দিয়ে তারা চলে গেছে। জানি না সত্যি সত্যি ব্যানার্জি গেছেন। সাংবাদিক বন্ধুদের বলে ইমিগ্রেশন চেক করা যাবে না, ইমিগ্রেশন দিয়ে তিনি পার হয়েছেন কিনা হোম মিনিস্ট্রি তো জানে, হোম মিনিস্ট্রি বলে না। আর একজন হোম মিনিস্টার আছেন, কত বলল, খুব ভালো মানুষ, সৎ মানুষ, তিনি বললেন আমার কাছে তার বাইরে যাওয়ার কোনো রেকর্ড চাই। তাই যদি থাকে তাহলে তিনি দেশে আছেন। কি অবাক বিষয়, বেগম জিয়ার গ্রামে যখন প্রধানমন্ত্রী ছিলেন বিদেশি একটি রাষ্ট্র একটা ফান্ড দিয়েছিলেন বড় আকারে যেটা জনকল্যাণের জন্য। সেই ফান্ড তারা বলেছিল অমুক ব্যাংকে রাখেন, এরকম অনুরোধ অনেকেই করতে পারে তাদের পছন্দের কোনো ব্যাংক। কিন্তু প্রধানমন্ত্রী বেগম জিয়া সেই ব্যাংকে না রেখে অন্য ব্যাংকে রেখেছিলেন। সেই ব্যাংকে টাকা এখনো আছে, স্কুলের ভেতর সেটা 4-5 ফুট রয়েছে। তার উপরে মামলা করে তারা বেগম জিয়াকে কারাগারে রেখেছে। আর এরা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল ব্যাংকে, ম্যানেজিং আমরা দিয়ে গেল, তারপরে এই সব যে বিদেশে পাচার করলো তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা নেই। বন্ধুগণ, এটা এমন একটা সরকার যার বিরুদ্ধে বক্তৃতা করলে অনেক লম্বা সময় ধরে কথা বলা যায়। যার উপরে যদি লিখতে থাকেন তাহলে সেটা একটা বিশাল সিদ্ধান্ত বিরাট বোকা বই হয়ে যাবে। এরা তস্কর, চাকনদার, জোর করে ক্ষমতা নিয়েছে। আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ, আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা সবাইকে দুর্নীতিবাদ মারবার চেষ্টা করছে। একটা সরকারি আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, এই সরকার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে। যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ চালাচ্ছে। এটা একটা সরকার হলো জিনিসের দাম কমাতে পারে না, আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে। কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নতুন বেতন স্কেল করেছেন, সেই বেতন মানে না, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। কোন মন্ত্রী কোনো কথা বলছে না। আমি পত্রিকায় দেখলাম আজকে নাকি
আমি পত্রিকায় দেখলাম আজকে নাকি সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সাথে বলবেন, কিন্তু সরকার স্বীকার করেনি। তারপরে একের পর এক আমরা মাঝে মাঝে বলি যে একটা স্মরণীয় দাবান্ন তৈরি করতে পারে, ওটা বাতিল করে দেওয়ার পরে গতকালকে বেশি দেখেন শিক্ষকদের ভালোভাবে দেখেন রাত হোক আবার সরকারে হচ্ছে, আবারও বিরোধী দল মাঠে যাচ্ছে। আমি আপনাদের বলি কেউ কেউ এরকম করেন, ভাই এত কিছু করে আমি সরকার তো যায়নি, আমি মানি যাইনি, কিছু যাবি, যেতে হবে। এই সরকার থাকার সরকার নয়, এটা কোনো সরকারই নয়। তাই কথা সংক্ষেপ করব, এমনিতেই আসতে দেরি হচ্ছে, তারপরে কথা বলার মতো কত কিছু একটার পর একটা ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিক্রি দেওয়ার জায়গায় ছিল। আরে 15 দিন আগে আপনি গেলেন তার শপথ অনুষ্ঠানে, 15 দিন পরে যেতে হলো কেন? আমরা যেরকম আদালতে হাজির হই, হাজিরা দিতে হয়, আমাদের মনে হল হাজিরা দিতে গেলে দৌড়তে 15 দিন। এবং সেইখানে তাকে একজন সচিব প্রাপ্ত বিমানবন্দরের প্রথম যান সৌদি আরবের ক্রাউন প্রিন্স, রাজা নন, বাদশাহ নন। তিনি যখন যান তখন ভারতের প্রধানমন্ত্রী তাকে রিসিভ করেন, আর এখানে একজন সচিব রিসিভ করবার পরে উনি সমস্ত কিছু দিয়ে দিলেন। আগে বলেছে না আমরা যা দিয়েছি আর কেউ দিতে পারবে না, এইবার বললেন যে আমরা যা দিতে পারি এরকম সুস্থ ভালোভাবে দিতে পারবে না। আজকে পত্রিকায় বললাম, উনি বলছেন ট্রানজিট দিয়েছি তাতে ক্ষতি কি? আরে ট্রানজিট তো করিডোর দিয়েছে। আপনার দেশ থেকে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে। এই ট্রেন মাল ট্রেনও হতে পারে, এই মালগাড়ির মধ্যে কি থাকবে তা আমরা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মালগাড়ির মধ্যে অস্ত্র আছে, যদি আপনাদের চতুর্দিকে 7 সিস্টারের মধ্যে যে গোলমালগুলো চলছে তারা মনে করে এর মধ্যে অস্ত্র আছে আমরা বাধা দেবো, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা একদিকে ভারত এবং চীনের যে বেইমার চলে তাদের মধ্যে সমস্যা চলে তার জায়গা তৈরি করেছেন। আর একদিকে আপনি ওই সব এলাকায় যত সমস্ত বিদ্রোহী আছেন তাদেরকে উঠতে দিচ্ছেন। দেশের স্বাধীনতার উপরে এটা একটা বিপদ। একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে? একই প্রশ্ন করি, আমাদের আণবিক শক্তি বিকাশের জন্য আমরা ভারত থেকে কাজ করতে হবে কেন? আণবিক শক্তিতে ভারত, হ্যাঁ তাদের এতদিক বোমা আছে কিন্তু তারা অনেক বেশি জানে, সেই রকম নয়। সামগ্রিকভাবে বলছেন এটা চুক্তি নয়, কিন্তু যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে করাবে। অতএব আমরা বলছি এটা বাতিল করে। পরিণতি খারাপ হবে এক কথা, সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি এই স্মারকের পরে এগুলো চলবে না। এমনিতে তো সারেন্ডার করে যাচ্ছে, তিস্তার পানির উপরে কথা বলেন, ওরা এসে বলছে তোমাদের এইখানে বৃষ্টির পানি রক্ষা করা যায় কেমন? আমরা সেটা দেখবো এবং সেটাই ঘুরে এসছি। সাথীরা বন্ধুরা, এক কথা এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আগে বলছি জিনিসের দাম কমাতে পারে না, জনগণের গণতন্ত্রের অধিকার দেয় না, ভোট দেয় না, বেগম জিয়াকে মুক্তি দেয় না, মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এবং এখন পর্যন্ত যারা জানুর আমিকে এত বড় হামলা করে বিচার করা হয় না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালাবো, চলবে, এবং ভরসা রাখে আজ হোক কাজ হোক এর বিরুদ্ধে সেই রকম আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি আমরা, যাতে আমাদের যে দাবি আছে তাকে বছরে সেই দাবিতে আন্দোলন করতে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর আজকের বক্তব্য যারা যারা শুনছে তারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। খোলা হবে, ভালো থাকবে।